ইরানে দফায় দফায় হামলায় কাঁপছে গোটা মধ্যপ্রাচ্য। জ্বলছে সৌদি কাতারের তেল গ্যাস ক্ষেত্র, ৩ মার্কিন যুদ্ধবিমান ধ্বংস। তৃতীয় দিনের মতো ইরানে চলছে আমেরিকা ইসরায়েলের তীব্র হামলা। ইরানের 550 ও লেবাননে 31 জন নিহত। আলোচনার প্রস্তাব নাকচ কেন? আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকে ঘিরে প্রশ্ন। হামলা হবে জেনেও আত্মগোপনে যাননি কেন? তার অবস্থান আমেরিকাকে জানিয়েছিল কে? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবারে বিস্তারিত। ইরান জ্বলছে, পূর্বে গোটা মধ্যপ্রাচ্য। বিশ্লেষকদের এমন আশঙ্কাকে সত্যি করে দিয়ে এবার যুদ্ধ সংঘাতের তীব্রতা ছড়িয়ে পড়েছে গোটা অঞ্চলে। ইরানের দফায় দফায় মিসাইল হামলা আর বিস্ফোরণে কেঁপে উঠেছে সৌদি আরব, কাতার, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাত সহ গোটা মধ্যপ্রাচ্য। সোমবার সৌদি আরবের সবচেয়ে বড় তেল শোধনাগার আরামকোর রাস তানুরায় হামলা চালিয়েছে ইরান। একই সময় হামলা হয়েছে কাতারের বিদ্যুৎ ও জ্বালানি কেন্দ্র। এরপরে তেল ও গ্যাস উৎপাদন বন্ধ করে দিয়েছে কাতার। ফলে বিশ্বজুড়ে বেড়ে গেছে তেল ও গ্যাসের দাম। এছাড়া ইরানের মিসাইল হামলায় ধ্বংস হয়েছে আমেরিকার 3টি যুদ্ধবিমান। হামলা হয়েছে কুয়েতের মার্কিন দূতাবাসেও। ইরানের হামলার জেরে কি গোটা মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ছে? হিজর জুবারের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। সৌদি আরবের বৃহত্তম তেল শোধনাগার আরামকোতে আঘাত এনেছে ইরান। এই হামলার ঘটনায় উপসাগর জুড়ে যুদ্ধের দামামা আরও তীব্র হচ্ছে। ইরানি ড্রোনের আঘাতের পরপরই আরামকোর রাস তানুরা রিফাইনারির কার্যক্রম বন্ধ হয়ে যায়। আল জাজিরা সহ আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, হামলার জেরে স্থাপনাটির একটি অংশে আগুন ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জরুরি ব্যবস্থা নিতে হয়। সৌদি কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে বিস্তারিত মন্তব্য না করলেও সংশ্লিষ্ট সূত্রের দাবি, সতর্কতামূলক কারণে উৎপাদন স্থগিত রাখা হয়েছে। রাস তানুরা সৌদি আরবের জ্বালানি অবকাঠামোর অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। এখান থেকে প্রতিদিন বিপুল পরিমাণ অপরিশোধিত তেল প্রক্রিয়াজাত হয়ে এশিয়া, ইউরোপ ও উত্তর আমেরিকার বাজারে রপ্তানি হয়। দৈনিক 5,50,000 ব্যারেলেরও বেশি তেল শোধনের সক্ষমতা থাকায় এই স্থাপনা বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ হাব। রিফাইনারি ও সংলগ্ন রপ্তানি টার্মিনাল মিলিয়ে যে পরিমাণ তেল বিশ্ববাজারে যায়, তাতে সামান্য বিঘ্নও আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামে অস্থিরতা তৈরি করতে পারে। বিশ্লেষকদের মতে, সরবরাহ নিয়ে অনিশ্চয়তা বাড়লে অপরিশোধিত তেলের দাম তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বমুখী হওয়ার ঝুঁকি রয়েছে। এই ঘটনার প্রভাব শুধু সৌদিতেই সীমাবদ্ধ থাকেনি। উপসাগরীয় অঞ্চলের বেশ কয়েকটি দেশের বিভিন্ন শহরে নিরাপত্তা সতর্কতা জোরদার করা হয়েছে। আবুধাবি, দুবাই, দোহা ও মানামার মতো অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ নগরীগুলোতে শিপিং ও জ্বালানি পরিবহন কার্যক্রমে বাড়তি নজরদারি চলছে। সংযুক্ত আরব আমিরাত ও ওমানের প্রধান সমুদ্র বন্দরগুলোতেও সতর্কতা জারি করা হয়েছে, কারণ এসব রুট দিয়ে বিশ্ববাজারে বিপুল পরিমাণ জ্বালানি ও পণ্য পরিবাহিত হয়। এদিকে কুয়েতে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। ইরানের হামলায় কুয়েতে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। এর আগে সেখানে মিসাইলের আঘাতে মার্কিন বিমান বাহিনীর একটি F-15 ফাইটার জেট বিধ্বস্ত হয়েছে বলে জানায় ইরান। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিও ফুটেজে যুদ্ধবিমানটি বিধ্বস্ত হওয়ার দৃশ্য দেখা গেছে। ভিডিওতে একটি F-15 যুদ্ধবিমানকে ধীর গতিতে নিচে ঘূর্ণায়মান অবস্থায় নামতে দেখা যায়। এ সময় বিমানটির পেছন থেকে আগুনের শিখা বেরোচ্ছিল। এছাড়া ইরানি মিসাইল বা ড্রোন কুয়েতের মার্কিন দূতাবাসে আঘাত এনেছে বলেও বিভিন্ন সংবাদ মাধ্যম জানাচ্ছে। এখানকার মার্কিন দূতাবাস ঘিরে আগুন ও ব্যাপক ধোঁয়ার কুণ্ডলীর কথা জানিয়েছে আল জাজিরা। এই মুহূর্তে ইরানের ধারাবাহিক মিসাইল ও ড্রোন হামলার মুখে আছে কুয়েত। সেখানে মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনাগুলোকে হামলার লক্ষ্যবস্তু করছে তেহরান। আপাতত হামলা বন্ধ বা স্তীমিত করার সম্ভাবনা নাকচ করে দিয়েছে তারা। এই ঘটনা প্রবাহের মাঝেই একটি ভূগর্ভস্থ সুড়ঙ্গে বিপুল সংখ্যক ড্রোনের ভিডিও প্রকাশ করেছে ইরান। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে প্রচারিত ফুটেজে দেখা যায় সুড়ঙ্গের ভেতরে সারিবদ্ধভাবে রাখা অসংখ্য ড্রোন ও রকেট লঞ্চার। বিশ্লেষকরা বলছেন, এটি সামরিক সক্ষমতার প্রকাশ্য প্রদর্শন এবং প্রতিপক্ষকে কঠোর বার্তা দেওয়ার অংশ। CNN সহ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোও ভিডিওটি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। সব মিলিয়ে উপসাগরীয় অঞ্চলে যুদ্ধাবস্থা আরও ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। এই অবস্থায় এরই মাঝে বৈশ্বিক রাজনীতি ও অর্থনীতিতে বড় ঢেউ তুলতে শুরু করেছে। হিজল জুবায়ের, বাংলা ভিশন।
এদিকে তৃতীয় দিনের মতো ইরানকে লক্ষ্য করে চলছে মার্কিন ও ইসরায়েলি বাহিনীর তীব্র হামলা। এর মধ্যে ইরানে 1000-এরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে তারা। এতে ইরানের 550-রও বেশি নাগরিকের মৃত্যুর খবর দিয়েছে রেড ক্রস। ক্ষতিগ্রস্ত হয়েছে রেডিও, টেলিভিশন ও বেশ কয়েকটি হাসপাতাল ভবন। এছাড়া লেবাননের রাজধানী বৈরুত সহ আশেপাশের শহরগুলোতে বিমান হামলা চালিয়ে 31 লেবানিজ নাগরিককে হত্যা করেছে ইসরায়েল। এমন পরিস্থিতিতে যুদ্ধবন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আলোচনার প্রস্তাব নাকচ করে দিয়েছে ইরান। কতদিন চলবে এই সংঘাত? সর্বাত্মক যুদ্ধ কি ছড়িয়ে পড়বে? শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। সময় গড়ানোর সাথে সাথে জটিল হচ্ছে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাথে ইরানের রক্তক্ষয়ী যুদ্ধে এবার যোগ দিয়েছে ইরান সমর্থিত লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যার প্রতিশোধ নিতে সোমবার ভোর হওয়ার আগে ইসরায়েলের হাইফা শহর লক্ষ্য করে মিসাইল হামলা চালায় হিজবুল্লাহ যোদ্ধারা। জবাবে লেবাননের রাজধানী বৈরুত সহ আশেপাশের শহরগুলোতে রকেট হামলা চালায় ইসরায়েল। চলছে দুই পক্ষের পাল্টাপাল্টি হামলা। লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত ইরানে হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সব হিসাব কষে রবিবার ডেইলি মেলকে সাক্ষাৎকারে ট্রাম্পের লক্ষ্য অর্জনে 1 মাসের সময় বেঁধে দেন। বেশ কয়েকজন মার্কিন সেনা নিহত হওয়ার ঘটনায় ইরান জুড়ে অন্তত 1000 লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ওয়াশিংটন। সোমবার ভোর না হতেই ইরানের রাজধানী সহ বিভিন্ন স্থানে আরেক দফা হামলা শুরু করে ইসরায়েল। এর মধ্যে উচ্চ পর্যায়ের অর্ধশতাধিক নেতাসহ শত শত নাগরিক নিহত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে জাতীয় বেতার ও টেলিভিশন সহ একাধিক হাসপাতাল ও পুলিশ ভবন। ইরানের বিপ্লবী গার্ডের সদর দপ্তর গুড়িয়ে দেওয়ার দাবি তুলেছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে নিজেদের ও মিত্র দেশগুলোর স্বার্থ রক্ষায় ইরানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য। এক যৌথ বিবৃতিতে ইউরোপের নেতারা বলেন, মধ্যপ্রাচ্যে ইরানের হামলায় তারা শঙ্কিত। আঞ্চলিক মিত্রদের রক্ষায় প্রয়োজনীয় সহায়তা দিতে তারা প্রস্তুত। যদিও ইরানে হামলায় যোগ দিচ্ছে না অস্ট্রেলিয়া। এতে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি আরও বিস্তৃত হওয়ার শঙ্কা করছেন বিশ্লেষকরা। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার মাধ্যমে এক ঝটকায় ইসলামী বিপ্লবের আলো নিভিয়ে দেওয়ার অপচেষ্টার পর এ নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। প্রায় বেশিরভাগ আলোচনায় ঘুরে ফিরে একটাই প্রশ্ন সামনে আসছে, প্রাণনাশের হুমকি জানার পরও কেন সুরক্ষিত অবস্থানে যাননি খামেনি? তাকে এত সহজে অব্যর্থ নিশানায় কিভাবে হত্যা করল যুক্তরাষ্ট্র? ইসরায়েলের জোট বাংকারে যাওয়ার বিষয়টি কি কেবলই শত্রুকে বিভ্রান্ত করার কৌশল ছিল? বিস্তারিত মেহরাব হোসেন খানের ডেস্ক রিপোর্টে। ইরানে ইসলামী বিপ্লব সদা উজ্জীবিত রাখা, আগলে রাখা, অটুট রাখার প্রক্রিয়ায় অনেকটা হৃৎপিণ্ড ছিলেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইসলামিক বিপ্লব পরবর্তী টানা 37 বছর সরকার, সেনাবাহিনী আর জনগণের ওপর একচ্ছত্র আধিপত্যের অনন্য গুণাবলীর জন্য ছিলেন চিরশত্রু ইসরায়েল আর বৈরী পশ্চিমা দেশের নিশানায়। 2023 সালের জুনে ইসরায়েলের সাথে 12 দিনের রক্তক্ষয়ী যুদ্ধের পরই তাঁকে হত্যার গুরুতর ঝুঁকি বেড়েছে এমন নয়। রাগঢাক না রেখে প্রকাশ্যে বিশ্বনেতাদের হুমকিও পেয়েছেন নিয়মিত। গুরুতর হুমকির পরও সুরক্ষিত অজ্ঞাতবাসে না গিয়ে তেহরানে নিজ কার্যালয়ে কেন ছিলেন খামেনি? তাহলে কি প্রাণনাশের আশঙ্কা আমলে নেননি, নাকি আড়ালে ভিন্ন কাহিনী? ফেব্রুয়ারির শেষ দিন তেহরানের সময় সকাল 9:40 প্রচণ্ড বিস্ফোরণে কেঁপে ওঠে আলী খামেনির কার্যালয়। একের পর এক গোলার আঘাতে কংক্রিটের কাঠামোতে চাপা পড়েন ইসলামী বিপ্লব আর মধ্যপ্রাচ্যের দেশে দেশে প্রতিরোধ আন্দোলনের উজ্জীবনী আলোকবর্তিকা অনুসরণীয় নেতা, পশ্চিমা আধিপত্যবাদের বিরুদ্ধে নির্ভীক সরব কণ্ঠ আলী খামেনি। ইসরায়েল আর যুক্তরাষ্ট্রের চোখে মোস্ট ওয়ান্টেড আলী খামেনি ওই সময় সেখানেই অবস্থান করবেন। সুনির্দিষ্ট এমন তথ্য কিভাবে শত্রুর হস্তগত হলো? পশ্চিমা বিশ্লেষকরা বলছেন, মাসের পর মাস খামেনির উপর সূক্ষ্ম নজরদারি চলছিল। তার প্রতিদিনের কর্মসূচির হালনাগাদ তথ্য সংগ্রহে পরীক্ষিত কৌশলের প্রয়োগ করা হয়েছে। গত বছরের জুনে ইরানের পরমাণু বিজ্ঞানীদের বেছে বেছে হত্যার ক্ষেত্রে ফোন আলাপ ট্র্যাক করাই শুধু নয়, তাদের নিরাপত্তারক্ষীদের উপর নজরদারি আর যোগাযোগের ডিভাইস হ্যাক করেছিল ইসরায়েলের গোয়েন্দারা। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্পের বক্তব্যেও খামেনির ওপর দীর্ঘ নজরদারির বিষয়টি উঠে এসেছে।
শনিবার সকালে তেহরানের কেন্দ্রস্থলে একটি কমপ্লেক্সে খামেনির সাথে ইরানের শীর্ষ কর্মকর্তাদের অন্তত ৩ দফা বৈঠক হবে। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এমন খবর পাওয়ার পর ইসরায়েলের গোয়েন্দাদের সাথে এই তথ্যের বিনিময় আর সমন্বয় করে হামলার সময় নির্ধারণ করা হয়। সিদ্ধান্ত হয় রাতে নয়, হামলা হবে সকালে। তাছাড়া সকালে হামলা স্বাভাবিক না হওয়ায় ইরানকে অপ্রস্তুত অবস্থায় চমকে দিয়ে সুযোগ নেয়ার বিষয়টিও গুরুত্ব পেয়েছে। খামেনির কার্যালয় লক্ষ্য করে অন্তত ৩০টি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র আর বোমা নিক্ষেপের তথ্য দ্য নিউ ইয়র্ক টাইমস, দ্য ওয়াল স্ট্রিট জার্নাল, রয়টার্সের মতো সংবাদ মাধ্যমে উঠে এসেছে। মার্কিন আর ইসরায়েলের কর্মকর্তাদের তথ্যের ভিত্তিতে জানানো হয়েছে, খামেনিকে হত্যার মিশনে অংশ নেওয়া যুদ্ধবিমানগুলো ইসরায়েলের সময় ভোর ৬টার দিকে উড্ডয়ন করে। সাথে ছিল দীর্ঘপাল্লার নির্ভুল নিশানায় আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র। ঘাঁটি থেকে উড়ানের ২ ঘন্টা ৫ মিনিট পর যুদ্ধবিমান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো খামেনির কমপ্লেক্সে আঘাত হানে। ক্ষেপণাস্ত্রের ধরনই বলে দেয় দূরত্ব বজায় রেখে দূর থেকে হামলা চালিয়েছে বিমানগুলো। কমপ্লেক্সের একটি ভবনে জাতীয় নিরাপত্তা কর্মকর্তারা আর পাশের ভবনে ছিলেন খামেনি। হামলার সময় বোমার সংখ্যা আর এর শক্তিমত্তায় এও ধারণা করা হচ্ছে সে সময় খামেনির বাংকারে থাকার সম্ভাবনা অমূলক নয়। তাই খামেনি তার নিরাপত্তার বিষয়ে একেবারে যে উদাসীন ছিলেন এমন গুঞ্জনও বিতর্কের ঊর্ধ্বে নয়। মেহরাব হুসাইন খান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে বন্দুক হামলায় ৩ জন নিহত হওয়ার ঘটনায় সন্ত্রাসবাদের যোগসাজশ পেয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই। সন্দেহভাজন হামলাকারী এন্ডিয়াগা ডায়াগনে আমেরিকান নাগরিক হলেও তার জন্ম মূলত সেনেগালে। এর আগে স্থানীয় সময় শনিবার মধ্যরাতের পর টেক্সাস অঙ্গরাজ্যের অস্টিন শহরে একটি বারের কাছে এই গোলাগুলি ঘটে। পুলিশের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, বারের পাশে দাঁড়িয়ে থাকা কয়েকজনকে লক্ষ্য করে প্রকাশ্যে গুলি ছোড়ে হামলাকারী। এতে ২ জন নিহত এবং ১৪ জন আহত হয়। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর। হামলার পরপর একটি গাড়িতে করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে হামলাকারী। পরে শহরের মধ্যবর্তী স্থানে পুলিশের প্রতিরোধের শিকার হয়। ওই সময় হামলাকারী ও পুলিশের মধ্যে গুলি বিনিময় হলে হামলাকারী নিহত হয়। তদন্তের স্বার্থে হামলার কারণ নিয়ে বিস্তারিত কিছু জানায়নি পুলিশ। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর মধ্যপ্রাচ্য পরিণত হয়েছে এক জ্বলন্ত আগ্নেয়গিরিতে। অনেকের মতে ইরানের মার্কিন হামলা একটি অসাংবিধানিক পদক্ষেপ, যা অভ্যন্তরীণ রাজনীতিতে ট্রাম্পের ওপর চাপ আরও বাড়িয়ে দিচ্ছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে অতীতে ইরাক বা লিবিয়ার মতো দেশে এই কৌশল বড় ধরনের মানবিক বিপর্যয় ও দীর্ঘমেয়াদী অস্থিরতা তৈরি করেছিল। ইরানের ক্ষেত্রেও একই ঘটনার পুনরাবৃত্তি হওয়ার ঝুঁকি অনেক বেশি। বিস্তারিত মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। মুহুর্মুহু হামলায় প্রকম্পিত হচ্ছে ইরানের মাটি। প্রতিটি মার্কিন বোমার শব্দ এখন প্রতিধ্বনিত হচ্ছে শত শত নিরপরাধ মানুষের কান্নায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একগুঁয়েমির জেরে এই অসম লড়াইয়ে হেরে যাচ্ছে মানবতা। কূটনীতির টেবিল ছেড়ে ট্রাম্প বেছে নিয়েছেন যুদ্ধের ময়দান। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর মধ্যপ্রাচ্য পরিণত হয়েছে এক জ্বলন্ত আগ্নেয়গিরিতে। আগ্রাসনের এই খেলায় জয় পরাজয় ছাপিয়ে এখন বড় হয়ে উঠেছে লাশের স্তূপ। ট্রাম্পের এই হামলার মূল লক্ষ্য হল ইরানের রেজিম চেঞ্জ বা শাসন ব্যবস্থার পরিবর্তন। কিন্তু বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে অতীতে ইরাক বা লিবিয়ার মতো দেশে এই কৌশল বড় ধরনের মানবিক বিপর্যয় ও দীর্ঘমেয়াদী অস্থিরতা তৈরি করেছিল। ইরানের ক্ষেত্রেও একই ঘটনার পুনরাবৃত্তি হওয়ার ঝুঁকি অনেক বেশি। ১ মার্চ এ বিষয়ে বিশ্লেষণধর্মী একটি প্রতিবেদন প্রকাশ করে জাপান টাইমস, যেখানে বলা হয় অনেক মার্কিনী মনে করছেন ট্রাম্প তার অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট থেকে নজর সরাতেই এই হামলা চালিয়েছেন। রিপাবলিকান ভোটারদের একাংশও এখন মনে করছে ট্রাম্পের এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রকে একটি অপ্রয়োজনীয় ও ব্যয়বহুল যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। ইরানের পাল্টা হামলায় ক্ষতির মুখে পড়েছে যুক্তরাষ্ট্র। এখন পর্যন্ত ৩ জন মার্কিন সেনা নিহত ও ৫ জন সেনা গুরুতর আহতের খবর নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড। মার্কিনীদের অনেকে শুরু থেকেই মধ্যপ্রাচ্যে এই ধরনের ভিনদেশি সামরিক অভিযানের বিরোধী ছিল, কারণ ট্রাম্প নির্বাচনী প্রচারণার সময় এই ধরনের যুদ্ধ না করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। যদি মার্কিন সেনাদের মৃত্যু বা আহতের সংখ্যা বাড়তে থাকে, তবে ট্রাম্পের সমর্থকেরাও বেঁকে বসতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা। হামলা শুরু হওয়ার সময়ই মার্কিন প্রেসিডেন্ট পরিষ্কার করে বলেছিলেন যে আমেরিকানদের হতাহত হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে এত
এত দ্রুত যে ক্ষয়ক্ষতি হবে সেটা বোধহয় কেউ আশা করেনি। বাস্তব সত্য হলো, যুদ্ধের প্রথম দিনে সবার মধ্যে একটা উদ্দীপনা থাকে, মানুষ বেশ উত্তেজিত থাকে, কিন্তু যুদ্ধ যত দীর্ঘস্থায়ী হবে এবং আমেরিকার পক্ষে নিহতের সংখ্যা যত বাড়বে, ট্রাম্পের জন্য জনসমর্থন ধরে রাখা ততটাই কঠিন হয়ে পড়বে। চলমান যুদ্ধের জেরে বিশ্ববাজারে তেলের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের বড় অংশের তেল পরিবহন হয়। সেখানে ইরানের অবরোধ বিশ্ব অর্থনীতির জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে বলে মনে করছেন এই বিশেষজ্ঞ। উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন সেনা ও স্থাপনার উপর ইরান যেভাবে আক্রমণাত্মক হামলা চালিয়েছে তা আমাকে সহ অনেককেই অবাক করেছে। এমনকি তারা সেসব দেশের বেসামরিক অবকাঠামোতেও আঘাত হানছে। এর সাথে যদি তেলের বাজারে অস্থিরতা এবং মূল্য বৃদ্ধি যোগ হয়, তবে পরিস্থিতি সামাল দেওয়া আরও অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে পড়বে। অনেক বিশেষজ্ঞ ও আইনি বিশ্লেষক মনে করেন, ট্রাম্প কংগ্রেসের কোনো পূর্ব অনুমোদন বা ওয়ার পাওয়ার রেজুলেশন অনুসরণ না করেই এই হামলা চালিয়েছেন। মার্কিন সংবিধান অনুযায়ী যুদ্ধ ঘোষণার ক্ষমতা কেবল কংগ্রেসের। ফলে অনেকের মতে এটি একটি অসাংবিধানিক পদক্ষেপ, যা অভ্যন্তরীণ রাজনীতিতে ট্রাম্পের ওপর চাপ আরও বাড়িয়ে দিচ্ছে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়ায় মুসলিমরা যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপন করছে পবিত্র রমজান। দেশটির প্রায় 95% জনগণ মুসলমান। রমজান উপলক্ষে চলে ব্যাপক প্রস্তুতি। ইফতার শুরু হয় খেজুর ও দুধ দিয়ে, সাথে থাকে চোরবা, ফ্রিক, বৈরেক, আলজেরিয়ান হারিরা। সাহারি নাইটসে পরিবেশন হয় খেজুর, ডেলগেট, নাওর ও ঐতিহ্যবাহী খাবার। মসজিদে মসজিদে ইফতার ও সাহারি চলে গভীর রাত পর্যন্ত। মাহে রমজানে আলজেরিয়ানরা মগ্ন থাকেন আত্মশুদ্ধি ও আল্লাহর নৈকট্য লাভের চেষ্টায়। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্ট। উত্তর আফ্রিকার মুসলিম দেশ আলজেরিয়া। দেশটির মোট জনসংখ্যার প্রায় 95%ই মুসলমান। ইসলাম ধর্মের পবিত্রতম মাস রমজান এখানে উদযাপন করা হয় উৎসবমুখর পরিবেশে। রমজানকে স্বাগত জানাতে দেশটিতে চলে ব্যাপক প্রস্তুতি। অতিথিপরায়ণ আলজেরিয়ানরা ইফতার শুরু করেন খেজুর ও দুধ দিয়ে, সাথে থাকে ভেড়ার মাংস, টমেটো, তাজা সবজি দিয়ে তৈরি স্যুপ, চোরবা ফ্রিক, পুরভর্তি রোল, বৌরেক, আলু, সবজি, মাংস দিয়ে তৈরি দোলমা। ইফতার দস্তরখানে থাকে আলজেরিয়ান হারিরা। কখনো দেখা মেলে এপ্রিকট, কিশমিশ, আপেল, নাশপাতি সহ বিভিন্ন ফলের সাথে মাংস, মশলা ও কমলা ফুলের পানি দিয়ে রান্না করা তাজিন বারকাউক। রমজানের আরেক জনপ্রিয় খাবার জালাবিয়া, চালের গুঁড়া দিয়ে তৈরি পুডিং, হালাওয়াত, তুর্ক এখানকার ইফতারের নিয়মিত আইটেম। মাহাল্লা বা রুটি, বাকলাওয়া, কাতায়েফের মতো মিষ্টি জাতীয় খাবার তো থাকেই। সাহরি নাইটস দেশটির জনপ্রিয় রমজান ঐতিহ্য। সেহরির আয়োজনে পরিবেশন করা হয় আলজেরিয়ান খেজুর, ডেলগেট, নাওর, সাথে থাকে হরেক রকম ঐতিহ্যবাহী খাবারের পদ। মসজিদে মসজিদে ইফতারের পাশাপাশি থাকে সেহরির ব্যবস্থা। রমজানে মসজিদগুলো খোলা থাকে গভীর রাত পর্যন্ত। মাহে রমজানে প্রকাশ্যে খাওয়া দাওয়া অপরাধ মনে করে আলজেরিয়ান মুসলমানরা। ভূমধ্য সাগরের তীরবর্তী দেশ আলজেরিয়ায় ইসলাম আসে 7ম শতকের শেষ ভাগে। মাহে রমজানে আত্মশুদ্ধি আর আল্লাহর নৈকট্য লাভের মধ্য দিয়ে পরকালীন শান্তি অর্জনে মশগুল থাকেন দেশটির মুসলমানরা। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। মালয়েশিয়ার তেরেঙ্গানু রাজ্যের অন্যতম দর্শনীয় স্থাপত্য হল ক্রিস্টাল মসজিদ। আধুনিক স্থাপত্যশৈলী ও ইসলামী ঐতিহ্যের অপূর্ব সংমিশ্রণে নির্মিত এই মসজিদটি দর্শনার্থীদের মুগ্ধ করে প্রতিনিয়ত। স্বচ্ছ কাঁচ ও স্টিলের কাঠামোর কারণে এটি আলোর প্রতিফলনে ঝলমলে হয়ে ওঠে। দেশে দেশে মসজিদের আজকের পর্বে থাকছে মালয়েশিয়ার ক্রিস্টাল মসজিদ। মালয়েশিয়ার তেরেঙ্গানু রাজ্যের অন্যতম আকর্ষণীয় স্থাপত্য নিদর্শন হল ক্রিস্টাল মসজিদ। এটি কুয়ালা তেরেঙ্গানুর ওয়ানম্যান আইল্যান্ডে অবস্থিত এবং আধুনিক স্থাপত্যশৈলীর এক অনন্য উদাহরণ হিসেবে বিবেচিত। 2008 সালে উদ্বোধন হওয়া এই মসজিদটি মালয়েশিয়ার রাজা তুয়ানকু মিজান জাইনাল আবেদিন কর্তৃক আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। এটি মূলত ইসলামী সভ্যতার প্রতীকী প্রতিফলন ঘটানোর জন্য নির্মাণ করা হয়েছিল এবং বিশ্বের অন্যতম সুন্দর মসজিদ হিসেবে পরিচিতি পেয়েছে। মসজিদটি ইসলামী সভ্যতা পার্কের অন্তর্ভুক্ত, যেখানে আরও বেশ কিছু ঐতিহাসিক ও বিখ্যাত মসজিদের প্রতিরূপ নির্মাণ করা হয়েছে।
ক্রিস্টাল মসজিদের স্থাপত্যশৈলী অত্যন্ত ব্যতিক্রমী এবং আধুনিক প্রযুক্তির সংমিশ্রণে নির্মিত। এই মসজিদে স্টিল ও কাচের সংমিশ্রণে এক অত্যাশ্চর্য সৌন্দর্য সৃষ্টি করা হয়েছে। এর পুরো কাঠামো ঝকঝকে কাচের তৈরি হওয়ার কারণে এটি সূর্যের আলোয় উজ্জ্বল হয়ে ওঠে এবং রাতের বেলা চমৎকার আলোকসজ্জার মাধ্যমে এক অপূর্ব দৃশ্য উপস্থাপন করে। মসজিদের প্রধান গম্বুজটি সোনালী রঙের এবং প্রতিটি মিনার রূপালী রঙের কাচ দ্বারা আবৃত, যা প্রতিফলিত আলোয় এক ভিন্ন মাত্রার সৌন্দর্য এনে দেয়। মসজিদের অভ্যন্তরীণ স্থাপত্য অত্যন্ত শৈল্পিকভাবে নির্মিত। এর অভ্যন্তরে আধুনিক ডিজাইনের ঝাড়বাতি ও ইসলামিক ক্যালিগ্রাফি দ্বারা সজ্জিত দেয়াল দর্শনার্থীদের বিমোহিত করে। এটি একটি স্মার্ট মসজিদ হিসেবেও পরিচিত, কারণ এখানে মুসল্লিদের জন্য ডিজিটাল কোরআন পাঠের সুবিধা, ইন্টারনেট সংযোগ এবং আধুনিক প্রযুক্তি নির্ভর অন্যান্য সুবিধা বিদ্যমান। এই মসজিদে প্রায় 1500 মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারেন। এটি শুধুমাত্র নামাজ আদায়ের স্থানই নয়, বরং এটি ইসলামিক জ্ঞান চর্চার কেন্দ্র হিসেবেও ব্যবহৃত হয়। পর্যটকদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ গন্তব্য, যেখানে তারা ইসলামের সৌন্দর্য ও ঐতিহ্য সম্পর্কে জানার সুযোগ পান। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর তেলেঙ্গানা রাজ্যের এই অনন্য স্থাপত্য নিদর্শনটি স্থানীয় ও আন্তর্জাতিক পর্যটকদের জন্য এক বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু। প্রতিদিন অসংখ্য মানুষ এই মসজিদ পরিদর্শনে আসেন এবং এর সৌন্দর্য উপভোগ করেন। মালয়েশিয়ার অন্যতম বিস্ময়কর স্থাপত্য হিসেবে ক্রিস্টাল মসজিদ সত্যিই এক অনন্য সৃষ্টি, যা ইসলামী স্থাপত্য ও আধুনিক প্রযুক্তির এক মেলবন্ধন ঘটিয়েছে। ইমরান মাহমুদ, বাংলা ভিশন। এই ছিল আজকের মতো। এতক্ষণ সাথে থাকার ধন্যবাদ সবাইকে।